আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ আবু তালেব ইসলাম, পুরো ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে আছি। আজকে আমরা শিখব ব্যাংক সমন্বয় বিবরণী পর্ব 4। আমরা অলরেডি প্রথম এবং দ্বিতীয় পর্বে বেসিক নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা 3 নম্বর পর্বে আমরা আলোচনা করেছিলাম একটা ম্যাথ বিগত বছরের। আমরা এই পর্বেও আলোচনা করব, 4 নম্বর পর্বেও আলোচনা করব একটা বিগত বছরের ম্যাথ। তুমি যদি প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখে না আসে থাকো, মিনিমাম রিকোয়ারমেন্ট হলো প্রথম পর্বটা দেখে আসা। তুমি যদি প্রথম পর্ব দেখে না আসো, ভাই এই পর্বে কিচ্ছু বুঝবাও না, হাতও বুঝবে না, মাথা বুঝবে না, ঠ্যাঙ্গও বুঝবে না, পাও বুঝবে না। ঠিক আছে, আশা রাখছি ভাই তুমি প্রথম পর্বটা দেখে এসেছো। যদি না দেখে আসো, তুমি এই ম্যাথ করলে তোমার মাথা পুরা উড়ে যাবে। আর যারা প্রথম পর্ব দ্বিতীয় তৃতীয় করে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আজকের ক্লাসটা খুব সহজেই বুঝে যাবা। কথার কথা যদি কোথাও না বুঝো, খিস মেরে বসে থাকবা, ক্লাস শেষে অন্ততপক্ষে বুঝে যাবা। তারপরেও যদি না বুঝো, আমরা 4 এবং 5 এবং 6, 7, 8 এই পর্বগুলোতে মিনিমাম এই 6, 7, 8 নম্বর পর্বগুলোতে এত বড় বড় যে ম্যাথগুলো আছে না, এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। দেখবা যে চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা, ওগুলো অনেক বড় বড় ম্যাথ আছে। ওই ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো এই কারণে তুমি যদি চাও সিকুয়েন্স মেনটেন করে যদি না দেখো, তাহলে আসলে তুমি যেভাবে দেখতে চাচ্ছ যে এটা দেখলা এই মানে অমুক একটা পেজের ভিডিও দেখলা বা অমুক একটা চ্যানেলের ভিডিও দেখলা, তমুকের ভিডিও দেখলা, ও সাবস্ক্রাইবার বেশি ওর ভিডিও দেখলা, শিখতে পাবা না। তুমি আমার ভিডিও সিকুয়েন্স মেনটেন করে যে কোনো অধ্যায়ের ভিডিও সিকুয়েন্স মেনটেন করে দেখবা। তুমি না বুঝলে তোমার সময়, শ্রম, টাকা পয়সা, জমি জমা, বউ বাচ্চা যা লাগে সব দিয়ে দেবো। ঠিক আছে? আর আমার বিশ্বাস, আমার স্টুডেন্ট যদি মনোযোগ সহকারে রেগুলার মেনটেন করে, সিকুয়েন্স মেনটেন করে ক্লাস করে, ও অবশ্যই বুঝবে ইনশাআল্লাহ। তাহলে দেখো আমরা ক্লাসটা শুরু করে দেই। বেশি কথা বলে ফেললাম এই ভিডিওতেই, মনে হয় সবথেকে বেশি কথা বললাম না। আমার কোনো ভিডিওতে আমি বেশি কথা বলি না, সাবস্ক্রাইবও করতে বলি না। ভালো লাগলে করবা, না লাগলে করবা না। বাংলা আলাপ। দেখো আমরা জানি এটা আমাদের জাবেদার ছকেই ছিল, তো এটা আমি মুছে দিলাম। এটা আমাদের জাবেদার ছকটাই ছিল। ওকে, আসো। প্রথম আমরা প্রতিষ্ঠানের নাম দিব, এরপর ব্যাংক সমন্বয় বিবরণী লিখবো, তারপর তারিখ লিখবো। আর ব্যাংক সমন্বয় বিবরণীর ছক হলো এটা, বিবরণ টাকা। ওকে, এবার আসো। একটা বিগত বছরের প্রশ্ন আছে, এখান থেকে আমাদেরকে বলেছে ব্যাংক সমন্বয় বিবরণী করতে। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী যদি আমরা করতে চাই, ভাই কেমনে করব? ভাই আপনার লেখা ধরা যায় না। লেখা ধরারই দরকার নেই, তুমি আমার কথা শুনবা এবং ম্যাথ করবা। আমরা প্রথম লাইনটা তাহলে পড়ি। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত 20,500 টাকা চেকে জমা দেওয়া হয়েছে। ও আচ্ছা, এখানেই শেষ হয়েছে এটা। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত 20,500 টাকা, এই লাইনটা মানে আমরা সুন্দর মতো এখানে লিখে ফেলবো। আবারও শোনো, প্রথমে যে এরকম লাইনটা থাকবে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, অথবা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, অথবা ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, অথবা ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, এরকম যদি কথাটা থাকে, তাহলে প্রথমে আমরা সেটা লিখে টাকাটা 2 নম্বর ঘরে দিয়ে দেবো। তাহলে করি। দেখো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, অতিরিক্ত কত? আমি একটু শর্টকাটে লিখলাম, সময় বেশি যাবে, ভিডিও অনেক বড় হবে। তাহলে বেশি বড় হলে তোমাদেরকে আমি বুঝাইতেই পাবো না। লিখতে যদি সময় দেয় তাহলে বুঝাইতে পাবো না, বুঝছো? একটু তোমরা লিখে নিবা। আর এগুলো লিখাতে কোনো যায় আসে না, তোমরা অ্যামাউন্ট ঠিক আছে কিনা এটা বড় কথা। দেখো এবার 2 নম্বরটা পড়ো। চেকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি 1400 টাকা। তার মানে কি? খুব মনোযোগ দাও, 100% মনোযোগ চাই। যা হয়েছে এতক্ষণ যত ফাজলামি হয়েছে প্রিয় ভাই বোন, এবার মনোযোগ দাও। চেক জমা দেওয়া হয়েছে, ভালো কথা, চেক জমা দিছে, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। লাইনটার মানে খুব সহজ। চেক জমা দেওয়া হয়েছে, ভাই এই যে চেক জমা দিতে পারে কয়জন? তোমাকে আমি প্রথম ভিডিওতে মনে হয় বলেছিলাম, একদম ঠিক এই জায়গায় লিখেছিলাম,
চেক জমা দিতে পারে দুইজন, এভাবে দিয়ে এখানে লিখেছিলাম সম্ভবত নগদান বই, এখানে লিখেছিলাম দেনাদার, আমি যদি ভুল না বলি। তুমি যাও চলে প্রথম ক্লাসে ওখানে দেখো আছে। আমি বলেছিলাম চেক জমা দেওয়ার একমাত্র পাওয়ার দুইজনের, নগদান বই দেনাদার। চেক জমা দেয় মাত্র কয়জন? দুইজন, নগদান বই দেনাদার। এখন এই যে চেক জমা দেয় এই কথাটা শুনে আমরা বুঝে গেছি। তাহলে চেক জমা দেয় হয় আমি দিছি অথবা দেনাদার দিছে। তাহলে কে দিছে ধরে নাও দেনাদারে দিছো অথবা তুমিই দিছো, তাহলে সেম একদম জমা দেওয়া হয়েছে। ধরে নাও তুমি চেক জমাটা দিছো, কে চেক জমা দিছো? তুমি চেক জমা দিছো, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি 1400 টাকা। তার মানে ভাই তুমি একটা চেক দিয়ে ব্যাংকে জমা দিয়ে আসছো, তা তুমি জানো স্বাভাবিকভাবে ব্যাংক কী করবে? টাকাটা তোমার অ্যাকাউন্টে যোগ করবে। কিন্তু ব্যাংক কী করছে? তোমার অ্যাকাউন্টে টাকাটা যোগ করে নেই, এই যে বলছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ব্যাংক কর্তৃক আদায় হয়নি মানে কি? ব্যাংকে টাকাটা যুক্ত হয়নি, ব্যাংক টাকাটা অ্যাড করেনি। ভাই বুঝি নাই। এতটুকু শোনো, চেক জমা দিতে পারে দুইজন, তুমি অথবা দেনাদার, যেই দেও, মানে যে কোনো একজন ব্যক্তি ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিয়ে আসছে, কিন্তু ব্যাংক কী করেনি? সে টাকাটা আদায় করেনি। তার মানে কি হইলো বলো তো? আমাদের চেক যেহেতু জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তার মানে এখন মিলামিলির কাজ। এখন মিলামিলি করতে গেলে ভাই কেমনে মিলবো? তার আগে আমি বলেছিলাম যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত সমান সমান নগদ। প্রথম ভিডিওতে এবং দ্বিতীয় ভিডিওতে যমজ ভাই এবং যমজ বোন দিয়ে বলেছিলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত সমান সমান ব্যাংক, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত সমান সমান নগদ। এটা কিন্তু আমি বলেছিলাম, ঠিক আছে? আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত সমান সমান কি? ব্যাংক আর নগদ, ঠিক আছে? অতিরিক্ত থাকলে নগদ আসবে, আর অতিরিক্ত না থাকলে ব্যাংক আসবে। বুঝতে পারলা? খাতা খোলো এখনও দেখো। তার মানে এই যে আমাদের পুরো ম্যাথের ইনফরমেশনগুলো কার সাথে মিলতে হবে বলো তো? নগদের সাথে। এই লাইনটা ভুলে গেলে চলবে না, এই যে নগদের সাথে মিলতে হবে। আমাদের 3 নম্বর ভিডিওর যেটা ছিল সেখানে কিন্তু আমরা এই লাইনটা সমান সমান কিন্তু ব্যাংকের সাথে মিলছিলাম, কারণ সেখানে যে অতিরিক্ত কথাটা ছিল না, এখানে অতিরিক্ত কথা আছে। দ্যাট মিনস আমাদেরকে নগদের সাথে মিলতে হবে, রাইট? কেন মিলবো ভাই? আমি তোমাকে লিখে দিছি, তুমি একদম কানার মতো বিশ্বাস করে নাও যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, এই অতিরিক্ত সমান সমান নগদ লেখা ছিল, এই কারণে নগদের সাথে মিলতে হবে। কি মিলবো আমি তোমাকে শিখাচ্ছি। এই কারণে আমরা এখানে নগদ লিখে নিলাম। তাহলে দেখো এখন প্রত্যেকটা ইনফরমেশন পড়লে কার সাথে মিলবো? মিলতে হবে নগদের সাথে। এবার আসো, চেক জমা দেওয়া হয়েছে, তুমি গিয়ে ব্যাংকে চেক জমা দিছো, কিন্তু ব্যাংক আদায় করেনি, তার মানে ব্যাংকে জমা হয় নাই। আদায় হয়নি মানে কি? ব্যাংক জমা করে নেই, তার মানে দুই হাত সমান, দুই হাত সমান। এটা নগদের হাত, এটা ব্যাংকের হাত। তাহলে কি? চেক ইস্যু করা হয়েছে, কি চেক জমা দেওয়া হয়েছে, চেক জমা দেওয়া হয়েছে। তাহলে তুমি গিয়ে চেকটা জমা দিছো, তাহলে তোমার হাত এইটা না? তুমি চেক জমা দিছো, এই দেখো দুই হাত, এটা ব্যাংকের হাত, এটা নগদের হাত। তাহলে চেক জমা দিচ্ছে কে? তুমি। তুমি মানে কি? এই যে নগদ মানে তো তুমি চেক জমা দিলা, জমা দিলে টাকা বাড়ে, ভালো কাজ বাড়ছে। এখন কি হয়েছে? ব্যাংক সেটা আদায় করে নাই। তাহলে ব্যাংক তো তাহলে এখানে, তুমি এখানে, গরমিল মিলতে হবে কার সাথে? ওই যে ওখানে দেখো লিখেছে নগদের সাথে মিলতে হবে। যেহেতু নগদের সাথে মিলতে হবে, নগদের হাতে নড়াচড়া করা যাবে না, নো নোরিং সোরিং। এই যে ব্যাংকের হাতটাকে উপরে নিয়ে আসতে হবে, এই যে সমান হয়ে গেল। তার মানে যোগ করতে হবে। ভাই বুঝি না, মনোযোগ দাও। এই যে এই লাইনটা মানে নগদের সাথে মিলতে হবে। যেহেতু নগদের সাথে মিলতে হবে, তাহলে আমাদেরকে নগদের সাথে মিলার জন্য যা করা দরকার তাই করতে হবে। আমরা এই যে এই লাইনটা পড়লাম, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তার মানে কি? চেক জমা দেয়, কে জমা দেয়? তুমি জমা দিছো অথবা দেনাদার জমা দিচ্ছে। তুমি যখন জমা দিছো, তোমার এই যে বই, তোমার বইয়ে তুমি লিখে ফেলেছো, তার মানে কি? তোমার বইয়ে তুমি বাড়াই দিছো। চেক জমা দিলেই যে এই হাত উপরে গেল, তার মানে তোমার বইয়ে তুমি লিখেছো। এখন ব্যাংকের বইয়ে কি ব্যাংক লিখছে? না, ব্যাংক তো আদায় করে নাই। তার মানে মিলতে হবে কার সাথে? ওই যে ওখানে নগদের সাথে, এই কারণে এই হাতটা উপরে উঠবে। বিষয়টা এমনটা না যে নগদের হাত উপরে উঠেছে বলে আমরা এই হাতটা উপরে উঠাই দিচ্ছি, না। যদি এখানে ব্যাংকের নাম থাকতো তাহলে তখন যদি এরকম থাকতো তখন কি করতাম? ব্যাংকের সাথে মিলতে বললে এই হাতটা নিচে নামাই দিতাম, ঠিক আছে? তাই বলে এমনটা না যে নগদের হাত উপরে বলে এটা উপরে দিলাম, কারণ এখানে যে বলেই দিছে যে নগদের সাথে মিলতে হবে। দ্যাট মিনস আমাদেরকে কি করতে হবে? যেহেতু নগদের টাকা বাড়লো, এখন এই হাতটা উপরে উঠাই দিতে হবে।
আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখি কি হইল, আমরা একদম খাতার মধ্যে এই ছক অঙ্কন করব। প্রথমে এটা লিখব, পুরোটা খাতার মধ্যে অঙ্কন করতে হবে। তারপর এখানে একটা যোগ চিহ্ন দিব এবং মাঝ বরাবর একটা বিয়োগ চিহ্ন দিব, ঠিক আছে? কারণ ইনফরমেশন বেশি থাকে না, 6-7টা থাকে, এখানে 2-3টা যাবে, এখানে 2-3টা যাবে, শেষ। তাহলে এটা কত নাম্বার? আমাদের 2 নাম্বার। হ্যাঁ, তাহলে এখানে আমরা 1 দিলাম। চেক ইস্যু হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাহলে আমরা লিখে ফেলি চেক ইস্যু হয়েছে। এখানে একটা ইনফরমেশন দেই, তোমাদের যে ইয়েগুলো দেওয়া থাকবে লাইন, মনে করো এটা 2 নাম্বার 3 4 এইভাবে দেওয়া আছে, তো তোমরা এখানে এটা না লিখে সরাসরি 2 নাম্বারটা লিখবা। যেটা যত নাম্বার থাকবে সেটা অত নাম্বার। ধরে নাও 2 নাম্বারটা এখানে গেল, 3 নাম্বারটা আবার এখানে চলে গেলো, 3 নাম্বারটা এখানে দিবা, আবার 5 নাম্বারটা এখানে গেলো, এখানে 5 লিখবা, আবার মনে করো 10 নাম্বার এখানে আছে, তাহলে এখানে 10 লিখবা। তাহলে কি হবে বলো তো? তা না হলে নাম্বার কাটবে। অনেক টিচার আছে নাম্বার কেটে দেবে। ভাই বুঝিনি, আবার বুঝান। বিষয় হলো যে যেটা যত নাম্বার সেটা অত নাম্বারে লিখবা। মনে করো একটা 5 নাম্বারে এখানে গেছে, তাহলে এখানে 5 দিয়ে এখানে দিবা, একের পর তাহলে 5 গেল, এখানে 2 আছে না, 2 এর পর মনে করো এবার 5 নাম্বারটা আসবে, তাহলে 5 এখানে দিবা। এবার ধরে না 6 নাম্বারটা এবার কোথায় চলে যাবে? এখানে গেল, তাহলে এখানে তুমি এখানে ধরো 1 নাই, তাহলে এখানে সরাসরি 6 দিয়া তুমি লিখবা। বুঝো নাই? ওই রকম করতে হবে, তা না হলে অনেক টিচার আছে নাম্বার কাটবে। আসো তাহলে কোথায় ছিলাম গো? তাহলে আমরা 1 দিই এখানে, কেন? আমাদের যেখানে সিকোয়েন্সটা নাই এই কারণে আমরা 1 দিলাম। চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। 2 হাত সমান, চেক জমা দিছি নগদ, ব্যাংক আদায় করে নাই, তার মানে ব্যাংক এখন এখানে বসে আছে অলসার মতো। মিলতে হবে নগদের সাথে, এই হাতটা উপরে যাবে, তার মানে যোগ হবে, ঠিক আছে? তার মানে কি লিখবা? চেক জমা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাহলে এটা তোমরা সুন্দর মতো লিখবা, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আমি অত বড় লিখলাম না কারণ জায়গা আসে না, তার মানে ব্যাংক আদায় করে নাই, ব্যাংক আদায় হয়নি, ঠিক আছে? আমি পুরোটা লিখলাম না। তাহলে কত বলো তো? 1400। পরেরটা আসো, চেক ইস্যু হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আবারও শোনো, চেক ইস্যু হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ভাই বুঝি না, বুঝাচ্ছি, দেখো ভাইয়া, এই যে চেক ইস্যু করতে পারে কয়জন বলো তো? তোমাকে কি আমি প্রথম ভিডিওতে বলেছিলাম চেক ইস্যু করার একমাত্র পাওয়ার একজনের? চেক ইস্যু করতে পারে মাত্র একজন। তোমার চেক তুমি ইস্যু করতে পাবা, তোমার চেক যদি অন্যজন ইস্যু করে তাহলে কি করবে? তোমার তো ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। তার মানে তোমার চেক তোমাকেই ইস্যু করতে হবে। তার মানে তুমি ইস্যু করে দিলা, মনে করো 50,000 একটা চেক তোমার অ্যাকাউন্ট থেকে তুমি কি করলে? একটা চেক প্রস্তুত করে আমাকে দিয়ে দিলা, স্যার আপনি নেন 50,000 টাকার একটা চেক, আপনি আমাদেরকে ফ্রিতে অনেক পড়াইছেন, আপনি নেন 50,000 টাকা। তাহলে যে তুমি যে তোমার অ্যাকাউন্ট থেকে তোমার একটা চেকে তুমি সই টই করে সব কিছু ঠিকঠাক করে আমাকে একটা চেক দিয়ে দিলা, এই যে চেকটা দিয়ে দিলা, তার মানে কি তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা তাহলে কমে যাবে না? তোমার বই থেকে টাকাটা কমে যাবে না? বিষয়টা এমন, ইস্যু করা মানে টাকাটা কমে যাওয়া, ইস্যু করা মানে কি টাকা কমে যাওয়া। বোঝো নাই? আবার বুঝাই, চেক ইস্যু হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি 2800 টাকা। তাহলে কি ইস্যু করলে কি হয়? টাকা কমে যায়। তাহলে চেক ইস্যু করলে টাকা কমে যায়। তাহলে কোথা থেকে টাকা কমে যায়? ব্যাংক থেকে কমে যায় না তোমার হিসাব থেকে কমে যায়? হিসাব তো আমাদের কাছে দুইটা, একটা ব্যাংকের বই, একটা নগদের বই। তুমি যখন ইস্যু করে দিবা তখন তোমার হিসাব থেকে টাকাটা কমে যাবে, কিন্তু ওই টাকাটা যখন ব্যাংক থেকে গিয়ে তুলবে তখন ব্যাংক থেকে টাকা কমবে। যদি ব্যাংক থেকে টাকাটা না তুলে তখন কিন্তু আর কমবে না। বুঝি না? ধৈর্য ধরো বুঝবা। ইস্যু, তুমি ধরো না একটা চেক ইস্যু করে আমাকে দিলা, তাহলে তোমার কাছে একটা বই আছে, ব্যাংকের কাছে একটা বই আছে না? তুমি তোমার বইয়ে লিখে রাখলা যে আমি 50,000 টাকার একটা চেক স্যারকে দিলাম, তাহলে আমাকে দিলা। এখন আমি গিয়ে যদি ব্যাংক থেকে টাকাটা উঠাই তাহলে ব্যাংক থেকে টাকা কমবে, আর যদি আমি চেকটা যদি ব্যাংকে নিয়ে না যাই তাহলে কি টাকা কমবে? না, ব্যাংকে তার মানে টাকা বেশিই থাকবে। কিন্তু তুমি কি করছো? তোমার যে নগদান বইটা ছিল তুমি টাকাটা কমাই দিছো, তার মানে যে তুমি টাকা কমাই দিলা, ব্যাংক কি করছে? টাকা কি কমাইছে? না, তুমি কমাই দিছো, ব্যাংক বাড়ায় রাখছে। এই যে ঝামেলা কেমন? এবার মীমাংসা করতে হবে। আসো ঝগড়াটা ঠিক করে দেয় এদের। চেক ইস্যু হয়েছে, 2 হাত সমান, এটা নগদের হাত, এটা ব্যাংকের হাত। চেক ইস্যু হয়েছে মানে যে চেক ইস্যু হয়ে গেল কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ব্যাংকে আদায় করে নাই, মানে হ্যাঁ ঠিক আছে, ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি হবে এখানে, ব্যাংক কর্তৃক আদায় হয়নি বা পরিশোধ হয়নি, ঠিক আছে? তাহলে দেখো জিনিসটা 2 হাত সমান, চেক ইস্যু হয় মানে কি? এই যে চেক ইস্যু হলে নগদ টাকা কমে যায়, ব্যাংকের হাতে এখনো এখানে, তাহলে ব্যাংক কর্তৃক যে ব্যাংকে যেহেতু এখনও পরিশোধ করে নেই বা ব্যাংকে যেহেতু এখনও চেকটা যা পৌঁছায় নাই,
তার মানে কি ব্যাংকে টাকা বেশি নগদে টাকা কম, ঠিক আছে না? বিষয়টা তো এটাই, দুই হাত সমান, নগদে টাকা কমে যায়, কারণ ইস্যু করলে টাকা কমে যায়, এই কারণে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে দিলা। ব্যাংকে তো এখনও নিয়ে যায়নি, ওই অলস নিয়ে যায়নি এখনও ব্যাংকে, ও ব্যাংকে এখনও টাকা বেশি আছে। তাহলে এবার কি হবে, কার সাথে মিলতে হবে, নগদের সাথে, এই হারটা নিচে নামাই দিতে হবে, তার মানে এটা বিয়োগ হবে। এখানে 1 নাম্বার দিলাম, দিয়ে কি আছে, চেক ইস্যু, আমি লিখলাম চেক ইস্যু। হ্যাঁ, তোমরা সুন্দর মতো লিখবা। কেন বলো তো আমি এটা লিখলাম, জায়গা আটবে না, ঠিক আছে, এই কারণে এটা লিখলাম, শয়তানের দল। এখানে দেখো, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে 500 টাকা, যা নগদের মধ্যে লেখা হয়নি। তাহলে দেখো তো, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে, ভাই কি আদায় করেছে, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে, কি আদায় করেছে, বিনিয়োগের সুদ আদায় করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। খুব সহজ না? দেখো, বই তো আমাদের কাছে দুইটা, একটা ছিল নগদের বই, মানে আমাদের কাছে যে বইটা থাকে নগদান বই, ওইটা একটা বই, আর একটা হলো পাস বই বা ব্যাংকের বই, ব্যাংক যেটাতে লেখালেখি করে। বুঝি না বই কিন্তু আমরা কিন্তু প্রথম দিন থেকে দুইটা পড়ে আসতেছি, তোমাকে কিন্তু আমি ওইভাবে বলি নাই। তাহলে দুটো যেহেতু আমরা বই পড়ে আসতেছি, একটা কিন্তু নগদান বই ছিল বা আমানতকারীর একটা বই আমাদের কাছে একটা থাকে, আর একটা হলো ব্যাংকের বই বা পাস বই, ব্যাংকের কাছে ব্যাংক লেখালেখি যেটাতে করে, ঠিক আছে? এখন কি হয়েছে, বিনিয়োগের সুদ আদায় করেছে, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করে নিছে, তাহলে ব্যাংকে টাকা বাড়ছে না কমছে? ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে ব্যাংকে টাকা বাড়ে, যেহেতু ব্যাংকে টাকা বেড়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, তাহলে ব্যাংক ওই দিক দিয়ে টাকা বাড়ায় রাখি দিয়েছে। আমরা কি লিখেছি, এই যে নগদান বই মানে আমাদের বই, আমার অ্যাকাউন্ট, আমার একটা বই আছে, এই যে নগদান বই মানে আমাদের বই, আমরা লিখিনি, এই যে বইতে লেখা হয়নি, তার মানে কি আমরা এখনও লিখিনি, ব্যাংক তো ওই দিক দিয়ে টাকা বাড়ায় রাখি দিয়েছে না ভাই? আরও ভালো মতন বোঝাচ্ছি। ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে, তাহলে দুই হাত সমান, এটা নগদ, এটা ব্যাংক। তাহলে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে, তার মানে ব্যাংকে টাকা বাড়ছে, তার মানে এই যে ব্যাংকে টাকা বাড়িয়ে গেল, উপরে গেলে বাড়ে, ব্যাংকে টাকা বেড়ে গেল, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তাহলে এই যে নগদান বইতে যেহেতু লিখি নাই, তার মানে এই তো এখানে আছে, যদি লেখা হইতো তাহলে উপরে গেছে যাইতো, যেহেতু লিখি নাই, ওই যেখানকার জিনিস সেখানেই আছে, মিলতে হবে কার সাথে, ওই যে ওখানে লেখা আছে নগদের সাথে, তাহলে এই হারটা টুক করে নিচে নামে যাবে, তার মানে এটাও বিয়োগ হবে, এটাও বিয়োগ হবে, বিনিয়োগের সুদ। হ্যাঁ, ওই যে বহিষ্কৃতে বিনিয়োগ আর এটাতে হলো সুদ, ঠিক আছে? 500 টাকা, ভাই বুঝি না, অটোমেটিক বুঝবে একটু পরে, দাঁড়াও। জমা অতিরিক্ত উত্তোলনের সুদ 200 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে দেখো তো, জমাতিরিক্ত উত্তোলনের সুদ, তার মানে কি, জমাতিরিক্ত উত্তোলনের সুদ মানে কি, জমাতিরিক্ত উত্তোলনের সুদ মানে ব্যাংকে টাকা কমে যায়। ভাই বুঝাই দেন এটা একটু ভালো মতন, বুঝাই দিচ্ছি। দেখো, তোমার ব্যাংকে আছে 25,000 টাকা, তুমি ব্যাংক থেকে, এখন তোমার দরকার কত টাকা জানো, 50,000 টাকা ধরে নাও দরকার। তো তোমার ব্যাংকে 25,000 টাকা আছে, এখন তুমি ব্যাংক থেকে 50,000 টাকা উঠাই নিয়ে আসছো। তুমি যেহেতু 50,000 টাকা উঠাই নিয়ে আসছো, কত টাকা বেশি উঠাইছো, 25,000 বেশি উঠাইছো। তো এখন যে তুমি 25,000 টাকা বেশি উঠাই নিয়ে আসলা, এই 25,000 টাকার উপর কি ব্যাংক, তোমার কি মনে হয় না সুদ নিবে? ব্যাংক অবশ্যই সুদ নিবে, কমন সেন্স যদি তোমার থাকে তাহলে অবশ্যই বুঝবা যে ব্যাংক সুদ নিবে। ব্যাংক যেহেতু সুদ নিবে, তাহলে ব্যাংকের সুদটা দেওয়া লাগবে না। তাহলে এই যে জমাতিরিক্ত উত্তোলন, মানে ব্যাংকে 25,000 টাকা ছিল, 50,000 নিছি, তার মানে 25,000 টাকা অতিরিক্ত নিছি, অতিরিক্ত উত্তোলন করছি। তাহলে ওই যে অতিরিক্ত যেহেতু উত্তোলন করলাম, ব্যাংক এই কারণে 200 টাকা ওই টাকার উপর সুদ নিছে। যেহেতু ব্যাংক সুদ নিছে, তার মানে ব্যাংক যদি সুদ নেয়, তাহলে তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে যায়, তোমার অ্যাকাউন্ট থেকেই কিন্তু টাকাটা কমে যায়। কেন কমে? কারণ তুমি যেহেতু ব্যাংকে টাকা বেশি নিছো, এই কারণে ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে না, নাকি ব্যাংক এলা তোমার বাড়ি আসে বলবে 200 টাকা আমারে দে, বিষয়টা তো এমন না। বিষয়টা হলো, ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট থেকে 200 টাকা কেটে নেবে, বুঝতে পারলা? কেটে নিবে, তার মানে তোমার অ্যাকাউন্ট থেকেই তো আলটিমেটলি টাকাটা কমলো। তোমার পকেট থেকেও যদি নিয়ে যাইতো তারপরেও 200 টাকা কমতো, যেহেতু ব্যাংক থেকে নিয়ে গেছে তার মানে টাকাটা কমছে। এখন ব্যাংক থেকে কিন্তু ব্যাংকওয়ালা কেটে এনেছে। এই জিনিসটা তোমার মাথায় ঢুকতে মিনিমাম আরও 2টা ভিডিও দেখতে হবে, আরও প্র্যাকটিস তোমাকে প্রচুর পরিমাণ করতে হবে। যদি তুমি প্র্যাকটিস না করো, হবে না কাজ। এই যে এখানে যে ব্যাংক যে তোমার কাছ থেকে টাকাটা কেটে নিল, এটা আমি তোমার কেমনে বোঝাবো যদি তুমি বোঝার উপলব্ধি না করো? এখানে আমার বোঝার কোনো ক্যাপাসিটি আর নেই। কারণ তুমি গিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছো,
তুমি অতিরিক্ত টাকা নিছো, এখন এই 200 টাকা তোমার জন্য কি ব্যাঙ্কলা সোনালী ব্যাংকের যে যারা ওখানে থাকে তারা কি তোমার বাড়ি আসবে বিলে? তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নিল, বাস তুমি পরবর্তীতে যখন টাকা ঢুকাইলা ওখান থেকে অটোমেটিকলি কেটে চলে গেল। বুঝতে পারলা? বিষয়টা হলো এমন। না বুঝলে টেনশনের কোনো কারণ নেই। দেখো, জমাতিরিক্ত উত্তোলনের সুদ 200 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে কি 2 হাত সমান, 2 হাত সমান কি 2 হাত সমান জমাতিরিক্ত উত্তোলন, যেহেতু তার মানে ব্যাংক থেকে টাকা কেটে নিছে। এখন কার সাথে মিলতে হবে? যেহেতু নগদান বইতে লিখে নাই, তার মানে কি এই যে নগদান এখনও এখানেই আছে, তাহলে এখন মিলতে হবে কার সাথে? নগদের সাথে। এই হাতটা উপরে উঠাবো। দেখো, ব্যাংকের হাতে নিচে নামলো, ব্যাংকের হাতে উপরে উঠলো। আবার বুঝান কি করলেন? নাই, আউলাই গেল। দেখো, 2 হাত সমান জমাতিরিক্ত উত্তোলনের সুদ মানে কি ব্যাংকে টাকা কমে যায়, তার মানে এই যে ব্যাংকের হাত নিচে গেল, যেহেতু নগদান বইতে লিখে নাই, মিলতে হবে কার সাথে? আবার ওই যে উপরে দেখো নগদানের সাথে। কারণ এই হাত কেন নড়াইতে পাবো বলো না, তাহলে এই হাতটা উপরে উঠাইতে হবে। ঠিক আছে, ওকে। এখন বিষয় হলো যার সাথে মিলতে হবে, যেহেতু আমার নগদের সাথে পুরো ম্যাথটাই মিলতে হবে, এখানে নগদের সাথে মিলানোর জন্য যে হাতটা এই মানে অপোজিট যেটা হাত থাকবে ওটা বারবার নড়াইতে হবে। দেখো, এই যে সমান ব্যাংক থেকে টাকা, ধরে নাও কথার কথা ব্যাংকে টাকা বেড়ে গেছে, তাহলে এখন নগদের সাথে যদি মিলতে হয় তাহলে এই যে টাকাটা কমাবো। যদি আবার মনে ধরে নাও যে নগদে টাকা বেড়ে গেছে, তাহলে যদি নগদের সাথে মিলতে হয় এই হারটা বাড়াবো। আবার যদি ধরে নাও নগদের টাকা কমে গেছে, তাহলে যদি নগদের সাথে মিলতে হয় এই হারটা নিচে নামাবো। বুঝো নাই? এই প্র্যাকটিস করা লাগবে। তাহলে এখন কী হবে? যেহেতু ব্যাংকে টাকা কমে, এখন তার মানে এটা যোগ হবে। ঠিক আছে, এটা তার মানে যোগ হবে। কেন বলো তো? কারণ 2 হাত সমান, 2 হাত সমান। এখন কি হলো? 2 হাত সমান হওয়ার পর, সমান হওয়ার পর যেহেতু ব্যাংকের টাকা কমে গেল, নগদের সাথে মিলতে হবে, এই হারটা উপরে যাবে। বুঝতে পারছো? আশা রাখছি। খুব ঘেমে যাচ্ছি। আচ্ছা দেখেন, লভ্যাংশ বাবদ 400 টাকা ব্যাংক সরাসরি আদায় করেছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। দেখো তো, এই লভ্যাংশ কি করেছে? আদায় করেছে 400 টাকা। কে? ব্যাংক সরাসরি আদায় করেছে। আচ্ছা, এটা একটা কমন সেন্স তুমি খাটাও তো। ব্যাংক তোমার অ্যাকাউন্টে আদায় করেছে মানে ব্যাংক কি নিয়ে বাড়ি চলে গেছে? এমনটা তো না। লভ্যাংশ সরাসরি আদায় করেছে মানে তোমার অ্যাকাউন্টে ব্যাংক লভ্যাংশ আদায় করে রেখে দিয়েছে। ঠিক আছে, ব্যাংক কী করছে? লভ্যাংশ আদায় করে তোমার অ্যাকাউন্টে জমা করে রাখছে, তার মানে তোমার অ্যাকাউন্টে টাকাটা বাড়ছে। বিষয়টা এমন না যে ব্যাংক টাকাটা কেটে নিছে, বিষয়টা এমনটা না। বা ব্যাংক টাকাটা নিয়ে গেছে বা অন্য কিছু। তোমার যেহেতু কোনো বিগিনার লেভেলে আসো, মাথায় নানান কথা চিন্তা ভাবনা হতেই পারে। সো দেখো, লাভ্যাংশ বাবা 400 টাকা ব্যাংক সরাসরি আদায় করেছে, যা নগদের মধ্যে লেখা হয়নি। তার মানে যেহেতু ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, তাহলে 2 হাত সমান। ব্যাংক লভ্যাংশ আদায় করলে যে ব্যাংকের হাত উপরে গেল, ব্যাংক লভ্যাংশ আদায় করছে মানে কি ব্যাংকের হাত উপরে গেল, তাহলে কি হবে? নগদানভুক্ত হয়নি। যেহেতু নগদানভুক্ত হয়নি, তারপর নগদে লিখে নাই, এত নড়াচড়া করবে না, যেহেতু লেখালেখি করে নাই। করছে কি? ব্যাংক যেহেতু লিখছে, ব্যাংক উপরে গেল। মিলতে হবে কার সাথে? ওই দেখো লিখা আছে নগদের সাথে। বারবার বলেছি পুরো ম্যাথ নগদের সাথে মিলতে হবে। তাহলে এই হাত নড়াবো না, এই হাতটা নিচে নামাই দেবো। তাহলে এবার কি হবে বলো তো? বিয়োগ হবে। এটা বিয়োগ হবে। কি বিয়োগ হবে? লভ্যাংশ আদায়। লিখবা লতে লভ্যাংশ, সরেয়াতে আদায়। ঠিক আছে, তোমরা সুন্দর মতো লিখবা কত? 400। আমরা এখানে 400 লিখলাম। তারপর একটা দেখো, এটা অনেক বড়, এটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, তা নাহলে বুঝবা না। ব্যাংক 2100 টাকা একটি বিলের বিপরীতে 2000 টাকা আদায় করেছে। ভাই বুঝি নাই, আবার বোঝান এইটুকুই আগে। সর্বোচ্চ মনোযোগ দাও, একবার বলবো, দুইবার বলবো না। ব্যাংক 2100 টাকা একটি বিলের বিপরীতে 2000 টাকা আদায় করেছে, তার মানে ব্যাংকে 2100 টাকা আদায় করার কথা ছিল, ব্যাংক আদায় করেছে কত? 2000 টাকা। দেখো, এই যে ব্যাংক 2100 টাকা একটি বিলের বিপরীতে, মানে বিলটা ছিল কত টাকার? 2100 টাকার, কিন্তু ব্যাংক আদায় করেছে কত? 2000 টাকা আদায় করেছে। এই যে ব্যাংক যেহেতু 2000 টাকা আদায় করেছে, তাহলে কি হবে? ব্যাংক তাহলে কম আদায় করেছে। ধরেন ব্যাংক আদায় করা ছিল, কথা ছিল 2100 টাকা, ব্যাংক আদায় করেছে 2000 টাকা, তাহলে ব্যাংক 100 টাকা কম আদায় করেছে না? কম আদায় করেছে, কিন্তু উক্ত বিল সম্পূর্ণ মূল্যে দ্বারা নগদানভুক্ত হয়েছে। তার মানে তুমি ফিরে একটা কাজ করে রাখি দিছো। তুমি কি কাজ করছো? এই যে বিলটা যে ছিল 2100 টাকার বিলটা, তুমি 2100 টাকায় লিখেছো, 2000 টাকা লেখো নাই। তুমি লিখলে 2100, ব্যাংক লিখলো 2000, তাহলে বলো তো একটা ঝামেলা বাঁধলো না? ঝামেলা বাঁধলো। যেহেতু ঝামেলা বাঁধলে এই ঝামেলা আমাদের অবসান করতে হবে। কেমনে করব?
মনোযোগ দাও। তুমি আদায় করেছো কত? সম্পূর্ণ মূল্যে। এই যে সম্পূর্ণ মূল্যে দ্বারা নগদানভুক্ত হয়েছে, এই যে সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে, সম্পূর্ণ মূল্য মানে কি? 2100 টাকায় আদায় করেছো, 2 হাত সমান। তুমি আদায় করেছো কত? 2100 পর্যন্ত গেছে। ব্যাংক আদায় করেছে কত? 2000, এই যে এখানে গেছে। আবারও কি সমান হলো? না, 100 টাকা কম বেশি। তাহলে মিলতে হবে কার সাথে? নগদের সাথে। তার মানে এটা হাত উপরে আর একটা উঠায় দিলে মিলে যায়, তার মানে যোগ করতে হবে। তার মানে যোগ করতে হবে কি? বিল আদায়। বিল আদায় কত? 100। এবার এখানে কিন্তু 100 আসবে। এখন যদি বলো কেন 100 আসবে, তোমার মাথায় তুমি ঢাং দাও, ঠিক আছে? কারণ তুমি আদায় করছো কত? 2100, ব্যাংক ফের আদায় করছে কত? 2000। কত আদায় করে নাই? 100। এই কারণে আবার কম বেশি আসছে না 100 টাকা। তাহলে মিলতে হবে কার সাথে? নগদের সাথে। তাহলে এই হারটা উপরে উঠবে। আশা রাখছি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা 100 লিখলাম। তারপর একটা দেখো, এটা কিন্তু 100। ব্যাংক জমা দেয়া 3000 টাকার একটি চেক প্রত্যাখ্যান হয়েছে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে ব্যাংকে জমা দেওয়া হয় 3000 টাকার একটা চেক, কি? ব্যাংকে জমা দেওয়া 3000 টাকার একটি চেক প্রত্যাখ্যান হয়েছে। এই যে চেক প্রত্যাখ্যান বলেছিলাম, কি? চেক প্রত্যাখ্যান মানে ব্যাংকে টাকা কমে যায়। আমি কি বলেছিলাম? যদি বলে থাকি, যদি মনে থাকে তাহলে বুঝবা, না হলে মনে না থাকলেও আমি বুঝাই দেবো। যাও, ব্যাংকে জমা দেওয়া 3000 টাকার একটি চেক প্রত্যাখ্যান হয়েছে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। কোথায় লিপিবদ্ধ হয়নি? নগদান বইতে লিখিনি। নগদান বইতে লিখিনি, তাতে কী হয়েছে? তাতে কী হয়েছে একটু দেখো। ব্যাংকে জমা দেওয়া 3000 টাকার একটি চেক, তাহলে চেকটা কত টাকা? 3000 টাকার একটা চেক প্রত্যাখ্যান হয়েছে। ভাই সহজ কথা, প্রত্যাখ্যান হইলে কী হয় বলো তো? ব্যাংক থেকে টাকাটা কমে, 2 হাত সমান। এটা ব্যাংক, এটা নগদ। প্রত্যাখ্যান হলে ব্যাংক থেকে টাকা কমে যায়, এটা ব্যাংকের হাত না, প্রত্যাখ্যান হয়েছে, তাহলে ব্যাংক থেকে 3000 টাকা কমে গেল। কিন্তু নগদানভুক্ত হয়েছে কি? হয় না। ওই যে বলাই দিয়েছে নগদানভুক্ত হয়নি, তার মানে কি? নগদে লিখা হয়নি। তার মানে কি? নগদে লিখা হয়নি, এটা তো নগদের হাত। এই যে নগদ এখানে পড়ে আছে, তুমি জানোই না, তার মানে তুমি এখন এখানে পড়ে আছো। মিলতে হবে কার সাথে? নগদের সাথে। এই হাতটা উপরে দাও, হয়ে গেল। তার মানে এটা আমাদের যোগ হবে, এটা যোগ হবে। কত গো? প্রত্যাখ্যান চেক, হ্যাঁ লিখে নিবা। প্রত্যাখ্যান চেক কত টাকা? 3000 টাকা। আমি আবারও সামারি টেনে দেবো, আগে দেখো, ঠিক আছে? সামারি টেনে দেবো নি, সমস্যা নাই। আমি এটা খুব ভালো মতন করি। এবার যোগ বিয়োগটা এবার ক্যালকুলেটর সঙ্গেই নিয়েছি। 1400 যোগ 100 যোগ 3000, 4500, 4500, আর উপরের সাথে যোগ করলে কত হয়? 25,000 হবে। 25,000। এবার এটা যোগ করি, কত? 2800 যোগ 500 যোগ 400, 3700। এটা ব্র্যাকেটে রাখতে হবে, কারণ এগুলো সব বিয়োগ আন্ডারে আছে। হ্যাঁ, এই যে যেহেতু এখানে বিয়োগ আছে, সেজন্য আমরা আবার এগুলো ব্র্যাকেটে রাখি নাই। হ্যাঁ, বিয়োগ মানে এগুলো সবগুলো বিয়োগের, ঠিক আছে? এগুলো নয় বিয়োগে দিই নাই। তুমি চাইলে এগুলোকে ব্র্যাকেটে দিয়ে রাখতে পারো। হ্যাঁ, ওকে, দিয়ে দিলাম। তাহলে এবার 25,000 থেকে 3700 বাদ দাও। 25,000 বাদ 3700 আসে কত? 21,300। কত আসছে? 21,300। বাংলা ইংরেজি মিশাল হয়েছে, তোমরা একটু ঠিক করে নিবা, ঠিক আছে? 21,300। এখন আমরা সামারি টেনে দেব। একটু দেখো, আমরা জানি প্রথম লাইন যেটা থাকবে সেটা হুবহু আমরা এদিকে লিখে দেব। লিখে দেওয়ার পর আমরা কি করব? চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তার মানে কি? চেক যেহেতু জমা দিছি, ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তার মানে কি? আমরা 2 হাত সমান করলাম। চেক জমা দিছে মানে আমরা জমা দিছি কিন্তু ব্যাংক আদায় করেনি, তার মানে আমাদেরকে আদায় করে দিতে হবে। আমরা কি করলাম? 1400 টাকা আদায় করে দিলাম, যোগ করে দিলাম। আমরা চাইলে বিষয়টা এভাবেও করতে পারি। কিভাবে জানো? কিভাবে? আমি এটা মুছে দিই, ঠিক আছে? আমি এখানে মুছে দিই, ওকে? এমনগুলো থাক, আমি এটা মুছে দিই, তোমাদেরকে আরেকভাবে বুঝাই। আমরা জানি আমাদের কাছে বই আছে কয়টা? 2টা। একটা আছে নগদের বই, এনতে নগদ, আর একটা আছে ব্যাংকের বই বা পাস বই, ঠিক আছে? 2 হাত আমরা করি না, এটা নগদ, এটা ব্যাংক। ঠিক সেরকম এটারও নগদের বই, এটা পাস ব্যাংকের বই। ঠিক আমরা এইভাবে একটা দাগ দিব, এইভাবে একটা দাগ দেবো। এটা কিন্তু আমার টেকনিক। এই টেকনিক কোথাও দেখলে মনে করবা যেটা আমার কাছ থেকে কপি করছে, ঠিক আছে?
হ্যাঁ, তাহলে আমি এবার কি করলাম, ওই হাতের মতো দুইটা মাছ বরাবর থাকে না, তা আমরা এই যে মাছ বরাবর দুইটা গোল্লা দিয়ে দিলাম, মাছ বরাবর দুইটা গোল্লা। যেহেতু হাত তো আর পরীক্ষা হলে এমন করতে পারছো না, যেহেতু হাত এমন করা যায় না, এই কারণে দুইটা গোল্লা দিলাম সরাসরি ঠিকঠাক মতো গোল্লা। তাহলে এবার আসো, চেক জমা দেওয়া হয়েছে, তার মানে কি চেক জমা দেয় কে, নগদান বই, মানে কি তুমি চেক জমা দাও, যে নগদের চেক জমা দেয়, তার মানে নগদের চেক জমা দিলে উপরে গেলে যোগ হয়, নিচে গেলে বিয়োগ হয়, উপরে যোগ নিচে বিয়োগ। তার মানে তুমি জমা দিছো মানে টাকাটা উপরে চলে গেছে, তুমি জমা দিছো মানে কি টাকাটা উপরে চলে গেছে। চেক জমা দেওয়া হয়েছে, এই যে তুমি চেক জমা দিছো মানে টাকাটা বাড়ে গেছে। কিন্তু কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ব্যাংক কী করছে, আদায় করে নাই, ব্যাংকের টাকাটা এখানেই আছে। দেখো প্রথমে কিন্তু টাকা সমান ছিল, চেক যখন জমা দিছি, তুমি যেহেতু যখন চেকটা জমা দিছো তোমার হিসেবে তুমি লিখলা, ব্যাংক কিন্তু লিখে নাই, তাহলে ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তার মানে কি ব্যাংকে এখনও জমা হয় নাই, ব্যাংক এখনও কমাই দেয় নাই বা জমা করে নাই। ব্যাংক যেহেতু জমা করে নাই, তোমার টাকা এখানে, ব্যাংকের টাকা এখানে, কম বেশি হয়েছে না, কম বেশি হয়েছে। এখন মিলতে হবে কার সাথে বলো তো, এই যে নগদের সাথে মিলতে হবে। যেহেতু নগদের সাথে মিলতে হবে, তাহলে নগদেরটা এখানে, তার মানে এটাকেও বাড়া এখানে দিতে হবে। তাহলে দেখো তো এখন দুইটা সমান হয়েছে না, দুইটা সমান হয়েছে। এই কারণে আমরা দেখো 1400 টাকা যোগ করেছি, এই কারণে আমরা 1400 টাকা যোগ করেছি। ভাই আরেকবার বোঝান, আরেকবার বোঝাচ্ছি। দেখো এটা মুছে দাও, এগুলো মুছে দাও, আবার প্রথম দিকে আসো, প্রথম থেকে। এটা নগদ, এটা ব্যাংক, মাঝে মাঝে দুইটা গোল্লা দিয়ে দিলাম, আর কিচ্ছু এখনও করে নেই, একদম শূন্য থেকে। চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ব্যাংক আদায় করে নাই, আমরা চেক জমা দিছি। তার মানে চেক জমা দিছে কে, কারণ আমরা তো জানি চেক জমা দিতে পারে দুইজন, একজন আমি, একজন দেনাদার, তার মানে আমরা ছাড়া আর কেউ চেক জমা দেয়নি। তুমি যখন চেক জমা দিছো, তুমি অবশ্যই লিখে রাখবা তোমার হিসাবে, তোমার নগদান বই তোমাকে লিখতেই হবে, তুমি লিখলা। কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তার মানে কি ব্যাংকে টাকাটা বাড়েনি, ব্যাংক যেহেতু আদায় করেনি, তার মানে কি ব্যাংকে টাকা বাড়বে বলো তো, ব্যাংকে টাকা বাড়েনি, তাহলে ব্যাংকটা এখানেই আছে। তাহলে এখানকার আর এখানকার মধ্যে একটা পার্থক্য হয়েছে না, পার্থক্য হয়েছে। যেহেতু পার্থক্য হয়েছে, তাহলে এখন সমাধান করতে হবে। কিভাবে সমাধান করবা, মিলতে হবে নগদের সাথে, এই কারণে নগদের তো উপরে চলেই গেছে, একটু নিচে নামানোর কোনো বুদ্ধি নেই। তাহলে একটু এই যে এখানে নিয়ে আসো, তাহলেই হয়ে গেল। আর এইটা উপরে ওটা মানে কি যোগ হওয়া, এই কারণে যোগ হয়েছে, বুঝলা? ম্যাজিক না এটা, এটা কিন্তু আরও ম্যাজিক, বুঝলে? এটা খুব টেস্ট, ঠিক আছে? এবার দেখো, চেক ইস্যু হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, চেক ইস্যু করার একমাত্র পাওয়ার কার, নগদান বইয়ের বা আমানতকারীর। তাহলে আমানতকারীকে নগদান বই, তাহলে আমি যদি খালি চেকটা ইস্যু করতে পারি, আর তো কেউ পারে না। তার মানে ইস্যু করলে কি হয়, টাকা কমে যায়, লিখে রেখো, ইস্যু করলে ব্যাংক থেকে টাকা কমে যায়, এটা লিখে নাও। ইস্যু করলে ব্যাংক থেকে টাকাটা কমে যায়, আর হ্যাঁ, ইস্যু করলে টাকা কমে যায়, ঠিক আছে? ব্যাংক থেকে না, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে, ওকে? তাহলে ইস্যু করলে কি হয়, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যায়। তোমার অ্যাকাউন্ট কোনটা বলো তো, ব্যাংকের বই না নগদান বইটা? নগদের বইটা তোমার বই। তাহলে আপাতত দুইটা টাকা সমান থাকবে সব সময়, প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রেই দুইটা টাকা সমান থাকবে, সমান। কি হয়েছে, চেক ইস্যু করা হয়েছে, চেক ইস্যু করে কে, নগদান বই। নগদান বই যেহেতু চেক ইস্যু করে, তার মানে নগদান বই থেকে টাকাটা কমে গিয়েছে, নিচে গেলে তো টাকা কমে। চেক ইস্যু করলে, ইস্যু মানে কি, একজনকে টাকাটা দিয়ে দিছো, যেহেতু দিয়ে দিছো এই কারণে নগদান বই থেকে টাকাটা কমে গেল, কমে গেছে। এখন কি হয়েছে, ব্যাংক কর্তৃক আদায় হয়নি, আর ব্যাংক কর্তৃক আদায় হয়নি তার মানে কি, ওই যে চেকটা আমরা ইস্যু করছি, ওই চেকটা ব্যাংক থেকে উঠায়নি, ঠিক আছে? তাহলে যেহেতু ব্যাংক কর্তৃক টাকাটা কমে যায় নাই, তার মানে ব্যাংকে টাকাটা বেশি আছে, নগদে টাকাটা কমে গেছে। তাহলে যে ঝামেলা সৃষ্টি হয়েছে না, যেহেতু ঝামেলা সৃষ্টি হয়েছে, ঝামেলাটা কীভাবে করব, মিলতে হবে আমরা জানি নগদের সাথে। যেহেতু নগদের সাথে মিলতে হবে, এক কান ধরে নিচে নামাই দিতে হবে, তাহলে দেখো এই যে মিলে গেল। যেহেতু মিলে গেল, তার মানে এটা কোথায় যাবে বলো তো, বিয়োগের খাতায়। এই যে বিয়োগের এখানে যাবে, 2800 বিয়োগের এখানে গেছে। হ্যাঁ, ঠিক আছে। দেখো, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে 500 টাকা, নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে, তাহলে ব্যাংকে টাকা বাড়ে না কমে বলো তো? ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করলে ব্যাংকে টাকা বাড়ে না কমে? ব্যাংকে টাকা বাড়ে। দেখো দুইটা আপাতত সমান আছে, আমরা এন্ট্রিটা পড়ি। ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে, ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে, তাহলে এই টাকাটা উপরে চলে গেল, ঠিক আছে? উপরে চলে গেল, নগদান বইতে লেখা হয়নি, তার মানে এই যে তুমি এবার লিখোই নেই, কারণ তুমি তো জানোই না লিখবে কীভাবে। এই যে তুমি এখানে আসো, ব্যাংক লিখে রেখে দিছে বাবাজি, তুমি এখনও লিখো নাই, তাহলে মিলতে হবে কার সাথে, আমরা যদি নগদের সাথে মিলতে হবে। তাহলে এক কি নড়াচড়া করবো, এক নড়াচড়ার কোনো বুদ্ধি নেই, তাহলে এক নিচে নামাই দাও। তার মানে কি, যোগ করছিলা, এই যোগ থেকে নিচে নামাইলা মানে কি, এখানে আসা, তার মানে কি, হ্যাঁ, বিয়োগ করে দিবা।
তার মানে এটাও বিয়োগ হবে কত, 200 টাকা। 200 বিয়োগ করে নিই আমি, ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলনের সুদ 200 টাকা, তার মানে এখানে আমাদের আরও 200 টাকা হবে। ঠিক আছে, এখানে আমাদের কি হবে, 200 টাকা হবে। আবারও দেখো কোনটা বললাম গো, এই যে এটা বললাম না, 500 টাকারটা বললাম, ব্যাংক বিনিয়োগ সুদ আদায় করেছে। হ্যাঁ, এই যে এটাই বলেছিলাম, ব্যাংক বিনিয়োগ সুদ আদায় করেছে। তাহলে ব্যাংক যদি বিনিয়োগ সুদ আদায় করে উপরে গেল, তাহলে নগদান বই যেহেতু জানে না, তাহলে ব্যাংকের টাকাটা কমে দিলে হয়ে যায়। এই যে 500 টাকা আমি লিখেছি। ঠিক আছে, এবার পরেরটা আসো, জমা অতিরিক্ত উত্তোলনের সুদ 200 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। এই যে জমা অতিরিক্ত উত্তোলনের সুদ মানে কি বলো তো, এই যে এটা আবার মুছে দাও, আবার এই যে দুটো সমান সমান টাকায় আছে, দুটো গোল্লা দুই জায়গায় আছে। এবার কি হয়েছে, জমাতিরিক্ত উত্তোলন, জমাতিরিক্ত উত্তোলন মানে উত্তোলনের সুদ নিয়েছে। জমাতিরিক্ত উত্তোলন মানে ব্যাংক উত্তোলনের সুদ নিয়েছে, কিন্তু নগদান বই জানে না। ব্যাংক যেহেতু তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিছে, এই কারণে ব্যাংক থেকে টাকাটা কমে গেছে। ঠিক আছে ভাই, ব্যাংক যেহেতু তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে নিছে, এই কারণে টাকাটা কমে গেছে। যেহেতু টাকাটা কমে গেছে, এবার কি হবে, মিলতে হবে কার সাথে, নগদের সাথে। তাহলে নগদ তো এই যে এখান থেকে তো নড়াচড়া করবে না, তাহলে একটু উপরে উঠাই দিতে হবে। তাহলে এই যে সমান সমান হলো, তাহলে উপরে উঠলে কি হয়, যোগ হয়। তাহলে নিচ থেকে উপরে উঠলো, তার মানে যোগ। এই কারণে 200 যোগ করতে হবে। আচ্ছা, এখানে 200 আমি লিখিনি, ঠিক আছে, এই 200 লিখবে এখানে। তার মানে এখানে তার হচ্ছে 700, এখানে হচ্ছে 5200। ঠিক আছে, এখানে আসতে হচ্ছে 5200, 5200 থেকে 3700 বাদ দিয়ে বা যেটা আসবে সেটা উত্তর। দেখো তারপরটা আসো কি, হ্যাঁ, লভ্যাংশ আদায়, লভ্যাংশ আদায় 400 টাকা, যা ব্যাংক সরাসরি আদায় করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক যেহেতু লভ্যাংশ আদায় করেছে, ব্যাংক লভ্যাংশ এগুলো মুছে দাও, দুটো সমান। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, তার মানে ব্যাংক লভ্যাংশ আদায় করলে ব্যাংকের টাকা বাড়ে, তুমি এখনও এখানে বসে আছো, তো তুমি এখানে, ব্যাংক এখানে, তাহলে কি নগদটা কমে আসা লাগবে না, তাহলে নগদটা এখানে নিয়ে আসো, আর ব্যাংকটা এখানে নিয়ে আসো। যেহেতু নগদের সাথে মিলতে হবে, নগদ এখানে, তুমি চলে এসো এখানে। তাহলে এই যে মিলে গেছে, তাহলে যেহেতু মিলে গেছে তার মানে কি হবে, বিয়োগ হবে। 400 টাকা বিয়োগ করছি না, 400 টাকা বিয়োগ করছি। এবার পরেরটা দেখো, ব্যাংক 2100 টাকার একটি বিলের বিপরীতে 2000 টাকা আদায় করেছে, কিন্তু উক্ত বিলটি সম্পূর্ণ মূল্যে দ্বারা নগদানভুক্ত হয়েছে। এবার তুমি সহজে বুঝবা। দেখো আমরা জানি এই যে সবসময় এটা প্রথমে দুইটা সমান থাকবে, দুইটা সমান আছে, নগদ এবং ব্যাংক। তুমি কি করছো, সম্পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করছো, মানে এই 2100 টাকায় লিখেছো। তার মানে তুমি বিল লিখেছো কত, 2100, তার মানে এই যে এখানে 2100 টাকা লিখে ফেলেছো। তুমি লিখেছো কত, 2100, কিন্তু ব্যাংক লিখেছে কত, 2000। তার মানে এই যে তুমি এখান থেকে, তাহলে ব্যাংক এখান থেকে এখানে গেছে, কারণ এখানে যদি যায় তাহলে তো 2000 মিল হয়ে যায়, মিল তো করা যাবে না, 100 টাকা তো কম লিখছে, এই কারণে আমরা একটু নিচে দিলাম এখানে। তাহলে এই যে এটা পার্থক্য থাকলো না, পার্থক্য কত বলো তো, 100 টাকা। যদি এখানে 1 লক্ষ টাকার পার্থক্য হইতো তাহলে হইতো, তারপরও এখানে তাহলে 1 লক্ষ, তাহলে তখন আমরা আবার যোগ করতাম। যেহেতু 100 টাকা কম বেশি, এই যে ব্যাংক উপরে, নগদ উপরে, ব্যাংক নিচে, মিলতে হবে যেহেতু নগদের সাথে, এই বেটাকে উপরে উঠাই দেবো, তাহলে 100 টাকা আবার যোগ হবে। এই যে 100 টাকা যোগ হয়েছে। কি হইল, ব্যাংকে জমা দেওয়া 3000 টাকার একটি চেক প্রত্যাখ্যান হয়েছে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। নগদান বইতে লিখে নাই, কিন্তু প্রত্যাখ্যান হয়েছে। যেহেতু প্রত্যাখ্যান হয়েছে, প্রত্যাখ্যান হলে ব্যাংকের টাকা কমে যায়। আপাতত দুইটাই সমান, প্রত্যাখ্যান মানে ব্যাংকের টাকা কমে যায়, তার মানে এই যে ব্যাংক থেকে টাকাটা কমে গেল। যেহেতু ব্যাংক থেকে টাকাটা কমে গেল, মিলতে হবে কার সাথে, নগদের সাথে, কারণ নগদে তো লিপিবদ্ধই করে নাই। নগদ এখানে, ব্যাংক এখানে, ভাই মিলে নেই, মিলতে হবে নগদের সাথে, এক উপরে উঠাই দাও এই যেখানে, তার মানে সমান সমান। তার মানে এই উপরে উঠলো মানে কি, যোগ হবে, তার মানে যোগ হবে টাকাটা 3000 না, 3000। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এই যে আমি টেকনিকটা শিখাইলাম, এটা বুঝতে পারছো কি না, এটা কেমন লেগেছে। আর নেক্সট ভিডিওগুলো থেকে কিন্তু আমরা এইভাবেই শিখবো, হাত দিয়ে আর শিখবো না। জাস্ট এটা আমি তোমার মাথা ঢুকানোর জন্য, একটা গার্বেজ ঢুকাই দেওয়ার জন্য এইভাবে বলেছি। আমরা নেক্সট ভিডিওগুলো এইভাবে করবো, এইভাবে করলে খুব দ্রুত মানে শেষ করা যায়। ঠিক আছে, আর যেহেতু এই যে এগুলো পরে বোঝাটা খুবই মুশকিল, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই বুঝে যাবা। তাহলে আজকের ক্লাসটি পর্যন্ত, ভালো থাকবো, সুস্থ থাকবো শিক্ষার্থীবৃন্দ। আল্লাহ।